হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মাইসেলফ মিলন ইসলাম রানা। আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট লেকচার, ভেক্টর এবং নিউটনীয় বলবিদ্যা নিয়ে। তো আমরা এই টপিকসে যেটা আলোচনা করব প্রথমেই সেটা হচ্ছে ভেক্টর নিয়ে। তো আমরা ভেক্টর নিয়ে আলোচনা করার পূর্বেই যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেটাই হচ্ছে কি রাশি। এরপর আসি যে হচ্ছে রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, অপরটি হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে কি যার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন, স্কেলার রাশি যার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন। এবার আসি যে হচ্ছে কিছু ভেক্টর রাশির উদাহরণ। এক্ষেত্রে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি ভবে সপ্রিয়তম ফাঁসি প্রেমে বটে। ভবে এখানটা ভরবেগ বেগ, সরণ বল, প্রাবল্য ওজন, ত্বরণ মন্দন, ভ্রামক সান্দ্রতা গুণাঙ্ক পৃষ্ঠটান, মহাকর্ষীয় প্রাবল্য, বল এবং বলের ঘাত, এবং এখান থেকে টোক দ্বারা প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে কি আমার ভেক্টর রাশির উদাহরণ। এক্ষেত্রে আবার বলা আছে যে হচ্ছে সকল প্রকার বল এবং প্রাবল্য, বল প্রাবল্য এবং ভ্রামক ভেক্টর রাশি। আবার বলা আছে যে হচ্ছে উল্লেখ্য যে ঘাত বল এবং জড়তার ভ্রামক এই দুটো হচ্ছে কি স্কেলার রাশি। তো আমরা ঘাত বল এবং বলের ঘাত এই দুটো জিনিস যদি জানতে চাই, সেটা হচ্ছে কি ঘাত বল হচ্ছে কি যেই বলের প্রয়োগকাল খুবই কম সময় কিন্তু যে বলের পরিমাণ অনেক বেশি, সেটা হচ্ছে কি আমার ঘাত বল। আবার এক্ষেত্রে যদি বলি বলের ঘাত, বলের ঘাত হচ্ছে কি বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। এবার আসি ভেক্টর রাশি প্রকারভেদ। প্রথম রাশি হচ্ছে একক ভেক্টর রাশি। একক ভেক্টর রাশি হচ্ছে কি যার মান এক একক। তো একক ভেক্টর রাশিকে এইভাবে প্রকাশ করতে পারি যে হচ্ছে ভেক্টর রাশি ডিভাইডেড বাই ভেক্টর রাশির মান। এরপর আসি সমভেক্টর বা সমান ভেক্টর। সমজাতীয় সমমানের এবং কি একই দিকে ক্রিয়ারত। বিপরীত বা ঋণ ভেক্টর হচ্ছে কি সমজাতীয় সমমানের কিন্তু কি বিপরীত দিকে ক্রিয়ারত। এরপর আসি কি হচ্ছে স্বাধীন ভেক্টর, যে ক্ষেত্রে পাদবিন্দু ইচ্ছে মতো, মানে আমরা মূল বিন্দুটা হচ্ছে কি ইচ্ছে মতো ধরে নিতে পারবো যে কোনো জায়গায়। এরপর আসি কি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, সেক্ষেত্রে কি পাদবিন্দু বা মূল বিন্দু হচ্ছে কি নির্ধারিত, মানে আমার এক জায়গা থেকে নির্ধারিত। এরপর আসি সদৃশ ভেক্টর, সমজাতীয় অসমমানের একই দিকে ক্রিয়ারত। বিসদৃশ ভেক্টর, সমজাতীয় অসমমানের বিপরীত দিকে ক্রিয়ারত ভেক্টর। এরপর যেটা আছে হচ্ছে অবস্থান ভেক্টর, কোন বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান সূচক ভেক্টর, যেমন আমরা মূল বিন্দুর সাপেক্ষে ধরি। শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য। সঠিক ভেক্টর হচ্ছে কি যে ভেক্টরের মান শূন্য নাই, শূন্য ভেক্টর যে কোনো ভেক্টর হতে পারে। সমরেখা ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই রেখায় বা সমান্তরালে যদি অবস্থান করে। বললাম যে হচ্ছে আমার এটা এ ভেক্টর, বি ভেক্টর, এগুলো কি একই রেখায় থাকতে পারে অথবা কি হচ্ছে আমার সমান্তরালে থাকতে পারে। এরপর কি হচ্ছে সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই তলে যদি অবস্থান করে। তাহলে আমি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, মানে একটা তলে আছে এক্স ওয়াই জেড তলে সীমাবদ্ধ। এরপর যেটা আছে কি হচ্ছে সম প্রারম্ভিক ভেক্টর, একই মূল বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহ। তাহলে হচ্ছে আমার এই মূল বিন্দু থেকে সব ভেক্টর এটা হচ্ছে কি আমার সম প্রারম্ভিক ভেক্টর। এরপর যেটা আছে বিপ্রতীক ভেক্টর, দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীক। ধরলাম এখান থেকে এ ভেক্টর ইকুয়াল টু ধরলাম সিআই এবং বি ভেক্টর ধরলাম 1/সিআই। তাহলে এই দুটি ভেক্টর আমার কি হচ্ছে বিপ্রতীক ভেক্টর। এরপর যেটা আছে হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হচ্ছে কি হচ্ছে আমরা জানি আমাদের অক্ষ তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলো বিদ্যমান সেটা হচ্ছে কি আমার আয়ত একক। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কি একক ভেক্টর। তো এই ক্ষেত্রে যদি আমি ভেক্টর রাশি প্রকাশ করতে চাই, আমি ভেক্টর রাশির উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ভেক্টর রাশির ক্ষেত্রে নিচে একটা রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ভেক্টর রাশির ক্ষেত্রে উপরে একটা রেখা চিহ্ন দ্বারা আমি ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। ভেক্টর রাশি মানের ক্ষেত্রে যদি আমি মডুলাস দেই সেক্ষেত্রে আমার কি মান হয়ে যাবে, অথবা যে কোনো এইভাবে যদি আমি দিই তবে সেটা কি ভেক্টর রাশির মান প্রকাশ করে। এবার আমরা আলোচনা করব ভেক্টর যৌগের সূত্র সম্পর্কিত। ভেক্টর যৌগের সূত্রের মধ্যে যেটা আছে যে হচ্ছে প্রথমে এসে হচ্ছে সাধারণ সূত্র। সাধারণ সূত্রের ক্ষেত্রে যেটা জানি যে হচ্ছে আমরা যদি কোনো একটি ভেক্টর ধরি এ ভেক্টরের মূল বিন্দু বা পাদবিন্দু এটি, এবং এই ভেক্টরের ক্ষেত্রে শীর্ষবিন্দু যদি অন্য একটি ভেক্টর অঙ্কন করি বি ভেক্টর, তাহলে প্রথমটির মূল বিন্দু থেকে দ্বিতীয়টি শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর নির্দেশ করবে সেটি হচ্ছে আমার কি সাধারণ সূত্রের ক্ষেত্রে লব্ধি প্রকাশ করবে।
এরপর যেটা আসে যে হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুই যদি একই ক্রমে কোনো ভেক্টর দ্বারা নির্দেশ করে, একই ক্রমে কোনো ভেক্টর দ্বারা নির্দেশ করে, তাহলে এই তিনটির লব্ধি কি হবে? শূন্য। এটা কি আমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এরপর যেটা আসে যে হচ্ছে আমার বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র হচ্ছে কি একের অধিক বাহুর ক্ষেত্রে হবে কি যে হচ্ছে প্রথমটির মূলবিন্দু থেকে শীর্ষবিন্দু, এই বিন্দুতে আবার কি দ্বিতীয়টির মূলবিন্দুর স্থাপন, আবার এই ক্ষেত্রে কি তৃতীয়টির মূলবিন্দু স্থাপন, এভাবে যদি চলতে থাকে তাহলে প্রথমটির মূলবিন্দু থেকে শেষটির শীর্ষবিন্দু পর্যন্ত যেটি প্রকাশ করবে সেটি হচ্ছে কি আমার বহুভুজ সূত্রের ক্ষেত্রে লব্ধি, অথবা এডি এর ক্ষেত্রে কি আমি লব্ধি প্রকাশ করতে পারি। এরপর যেটা আসে হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এরপর যেটা আসে উপাংশ সূত্র। উপাংশ সূত্রের ক্ষেত্রে বলতে পারি যদি আমার এটি লব্ধি হয় আর, এটা যদি আমি থিটা ধরি তাহলে এটাকে আমি বলতে পারি অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ, সেক্ষেত্রে এটা আর cos থিটা, এটাকে বলতে পারি উলম্ব উপাংশ। আর sin থিটা, সেক্ষেত্রে এই টোটাল মানটা হবে কি আমার 90 ডিগ্রি বা এক সমকোণের ক্ষেত্রে। এক্ষেত্রে আবার ভেক্টর যোগের সূত্র এই পাঁচটি। আবার যদি বলি ভেক্টর বিয়োগের সূত্র, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র ভেক্টর বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এরপর যেটা আসে সেটা হচ্ছে কি ভেক্টর বীজগণিতের সূত্র। ভেক্টর বীজগণিতের সূত্রের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র, আমরা বিনিময় সূত্রটাকে এইভাবে বলতে পারি হচ্ছে ধরলাম a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা বিনিময় করলে কি হবে b ভেক্টর প্লাস a ভেক্টর, এটা হচ্ছে আমার ভেক্টরের বিনিময় সূত্র আসে। এরপর যেটা আসে যে হচ্ছে আমার সংযোগ সূত্র। সংযোগ সূত্র আমি এভাবে প্রকাশ করতে পারি a ডট b প্লাস c, এটা ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি a প্লাস b ইন্টু c, a ইন্টু b প্লাস c, a প্লাস b ইন্টু c, এটা কি আমার সংযোগ সূত্র আসে। এরপর যেটা আসে হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রকে আমি এইভাবে প্রকাশ করতে পারি m a প্লাস m b, এগুলো কি আমার ভেক্টরের বীজগণিতের বন্টনের সূত্রের মধ্যে পড়ে। এরপর যেটা আসে যে হচ্ছে এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেক্টর যোজন এবং ভেক্টর বিয়োজন। ভেক্টর যোজনের ক্ষেত্রে আমরা এই যোগের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো ভেক্টর যোজনের ক্ষেত্রে যেটা আসে যে হচ্ছে আমার এই ভেক্টর যোগের সূত্রের মধ্যে এই চারটি সূত্র, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এগুলো হচ্ছে কি ভেক্টর যোজনের মধ্যে পড়ে। এবং ভেক্টর বিভাজন, যেটা ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশ সূত্রগুলো ইউজ করা হয়। তো ভেক্টর যোজনের ক্ষেত্রে যেটা প্রথমে আসে হচ্ছে পাখি উড়া, নৌকার গতি এবং কি বৃষ্টির পতন। নৌকার গতির ক্ষেত্রে যদি আমি বলি ধরলাম আমার স্রোতের বেগ, হচ্ছে কি আমার নৌকার বেগ, বললাম ও এ স্রোতের বেগ, ও বি হচ্ছে কি নৌকার বেগ, আর এই ও সি টা হচ্ছে কি আমার লব্ধি বেগ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও সি ইকুয়াল টু ও এ প্লাস ও বি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ভেক্টর যোজনের ক্ষেত্রে নৌকার গতির ক্ষেত্রে। এরপর যদি আমরা বৃষ্টির পতনের ক্ষেত্রে বলি, চলন্ত গাড়ির ক্ষেত্রে বৃষ্টির পতন, ধরলাম বৃষ্টি পড়তেছে ও এ বরাবর, এদিকে যদি গাড়ি চলে ও বি পথে যদি গাড়ি চলে, সেক্ষেত্রে আমাকে কি এটা নেগেটিভে পরিমাণ লাগবে, তার মানে কি ও সির দিকে। এরপর আমি যদি বের করি তাহলে এই ক্ষেত্রে বলতে পারি ও ডি ইকুয়াল টু ও এ প্লাস ও সি। এগুলো হচ্ছে কি আমার ভেক্টর যোজনের সূত্র। ঠিক একইভাবে আমার পাখির উড়ার ক্ষেত্রে হচ্ছে কি ভেক্টর যোজনের সূত্র ব্যবহার করা হয়। এরপর যেটা আসে হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার উপাংশে বিভাজিত হবে। এই ক্ষেত্রে যেটা আসে হচ্ছে গুণ টানা নৌকা, লন রোলার, সাইকেলের ক্রান্তির ক্রিয়া এবং হচ্ছে কি সড়ক দোলকের অভিগতি। সেক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা যদি লন রোলারের ক্ষেত্রে বলি, লন রোলার হচ্ছে কি ঠেলা অপেক্ষা টানা সহজ। তো লন রোলার যদি ঠেলার ক্ষেত্রে বলি তাহলে আমার এটা লন রোলার। ঠেলার ক্ষেত্রে যদি আসি যে হচ্ছে কোনো একটা বস্তুর ক্ষেত্রে সবসময় ওজনটা কি করে ঠিক নিচের দিকে ক্রিয়া করে এমজি। যদি আমার ঠেলার ক্ষেত্রে আসে
ঠেলার ক্ষেত্রে যদি ধরি তাহলে আমার এই ক্ষেত্রে হয় কি যে হচ্ছে যখন বল প্রয়োগ করব তখন ঠিক একই দিকে। তো আমার এই ভেক্টরের ক্ষেত্রে থিটা এটা হচ্ছে কি f cos থিটা, এটা কি আমার f sin থিটা। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে mg প্লাস f sin থিটা, এটা কি আমার ঠেলার ক্ষেত্রে। তাহলে ঠেলার ক্ষেত্রে যেটুকু বল প্রয়োগ হয় সেটা হচ্ছে কি f prime equal to mg plus f sin থিটা। আর আমার যদি টানার ক্ষেত্রে হয়, টানার ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, টানার ক্ষেত্রে এই f sin থিটা ঠিক উপরের দিকে ক্রিয়া করবে এবং এটা হচ্ছে কি mg। আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে mg minus f sin থিটা। দেখি আমার টানার ক্ষেত্রে অর্থাৎ ঠেলা অপেক্ষা টানা সহজ। এরপর এই ক্ষেত্রে যেটা আসে হচ্ছে গুণ টানা নৌকা। গুণ টানা নৌকার ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে এটা আসে কি হচ্ছে আমার f cos থিটা অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে কি আমার আসে f sin থিটা উলম্ব উপাংশ। এই f sin থিটা নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে সাহায্য করে এবং এই f cos থিটা নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আমার এই থিটা যত ছোট হবে সেক্ষেত্রে আমার নৌকা সামনের দিকে চলে যাবে, অর্থাৎ গুণ টানার ক্ষেত্রে আমার নৌকার রশি বড় হওয়া উচিত। তো এটা গেল যে হচ্ছে ভেক্টর বিভাজনের সূত্র। এগুলোর ক্ষেত্রে এরকম আছে যে হচ্ছে সরল দোলকের ববের গতি, ঠিক আছে, হচ্ছে সাইকেলের ট্রাঙ্কের ক্রিয়া ঠিক একই রকম হবে, হচ্ছে আমার উপাংশে বিভাজিত হবে f sin থিটা এবং f cos থিটা হিসেবে। ওকে, এরপর যেটা আসে হচ্ছে আবার দুই ধরনের গুণন সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে কি আমার স্কেলার গুণন বা ডট গুণন, অপরটি হচ্ছে কি ভেক্টর বা ক্রস গুণন। ওকে, এরপর আসি আমরা যে হচ্ছে স্কেলার গুণন অথবা ডট গুণন এবং ভেক্টর বা ক্রস গুণন সম্পর্কে। স্কেলার গুণনের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে দুইটি ভেক্টর রাশি গুণ করলে আমরা স্কেলার মান পাই। ধরলাম আমি a ভেক্টর এবং b ভেক্টর, দুইটি কি ভেক্টর রাশি, এগুলোকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমি কি পাবো, একটি স্কেলার মান পাবো। সেটা হচ্ছে কি a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু কি ab cos থিটা। এই থিটাটা হচ্ছে কি a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আমরা এই থিটাটা কিভাবে প্রকাশ করব, যে কোনো দুইটা ভেক্টরের ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ হবে কি যে হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে চলে যাবে, একটা বিন্দু থেকে দুইটি ভেক্টর চলে যাবে, অথবা এরকম হতে পারে যে হচ্ছে একই বিন্দুতে দুইটি ভেক্টর এসে মিলিত হবে, তাহলে এটা কি আমার থিটা, এই ক্ষেত্রে এটা কি আমার থিটা। অথবা এরকম হতে পারে যদি আমার একটা ভেক্টর থেকে চলে যায় আরেকটা যদি আসে, সেক্ষেত্রে বলতে হবে কি এটা সামনের দিকে অগ্রসর করে এই কোণটা আমার কি থিটা। অর্থাৎ কি যে কোনো এক বিন্দু থেকে হয় চলে যেতে হবে অপসারিত, অথবা যে কোনো এক বিন্দুতে অভিসারিত বা মিলিত হওয়া লাগবে। ওকে, তো এরপরে ক্ষেত্রে যেটা আসে যে হচ্ছে আমার ভেক্টর বা ক্রস গুণন। ভেক্টর বা ক্রস গুণন কি হচ্ছে a cos b equal to ab sin থিটা ইনটু কি থিটা। তাহলে আমরা a cos b যেটা জানি যে হচ্ছে ab sin থিটা ইনটু থিটা। তো এই স্কেলার বা ডট গুণনের ক্ষেত্রে ভেক্টর বীজগণিতের তিনটি সূত্র মেনে চলে, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বর্ণক সূত্র। কিন্তু ভেক্টর গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। কারণ কি, তো আমরা যদি এটা লিখি তাহলে b cos a। এই ভেক্টর গুণনের ক্ষেত্রে যে থিটাটা আসে সেটা আমরা কি হচ্ছে ডান হাতি স্ক্রু দ্বারা পরিমাপ করতে পারি। ধরলাম আমার a ভেক্টর, এটা ধরলাম কি b ভেক্টর। তাহলে কি হবে, a থেকে b এর দিকে গেলে যে উলম্ব বরাবর ক্রিয়া করবে সেটা হচ্ছে কি আমার c, অথবা কি c ইকুয়াল টু a cos a থেকে b ভেক্টরের দিকে গেলে যেটা উলম্ব বরাবর লম্ব দিকে ক্রিয়া করবে। অথবা যদি আমি b থেকে a এর দিকে আসি, আবার যদি আমি b থেকে a এর দিকে আসি, তাহলে সেই দিক যেদিকে হয় সেটা হচ্ছে কি আমার এই ভেক্টরটা, সেটা হচ্ছে কি d। অর্থাৎ দেখা গেল এই ক্ষেত্রে c ভেক্টর এবং d ভেক্টর কি পরস্পর বিপরীত, তাই আমার কি a ক্রস b ইকুয়াল টু কি মাইনাস b ক্রস a। কারণ কি আমার ভেক্টর গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না।
এরপর আমরা আসি ভেক্টর অপারেটর সম্পর্কে। ভেক্টর অপারেটরের ক্ষেত্রে যেটা জানি যে ভেক্টর অপারেটর ডেল কে আমরা কি ভেক্টর অপারেটর সম্পর্কে জানি, সেটা ডেল হচ্ছে কি হচ্ছে ডেল অফ এক্স আই প্লাস ডেল অফ ওয়াই জে প্লাস ডেল অফ কে। এটাকে আমরা ভেক্টর অপারেটর সম্পর্কে জানি। এটাকে আমাদের ডেল বলা হয় অথবা এটাকে আমরা নেবুলা বলতে পারি। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যামিল্টন এবং হার্সেল গিবস এটার নাম দেন হচ্ছে নেবুলা বা ডেল হিসেবে। তো এই ভেক্টর অপারেটরের ক্ষেত্রে প্রথমে যেটা আসে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে কি এই স্কেলার কোনো ভেক্টর গুণের ক্ষেত্রে আমরা এটা প্রকাশ করতে পারবো। ধরো আমার যে কোনো একটা ভেক্টর আসে, যে কোনো একটা ভেক্টর 2y প্লাস 3j প্লাস 5k, যদি এই ভেক্টরের সঙ্গে আমি যে কোনো একটা স্কেলার রাশি গুণ করি, ধরলাম 2 যদি গুণ করি তাহলে এটা কি হয় 4i প্লাস 6j প্লাস 10k। ঠিক একই রকম আমার হচ্ছে কি ভেক্টর গ্রেডিয়েন্ট অথবা গ্রেড অফ, আমি বলতে পারি গ্রেড অফ 10। এটা ক্ষেত্রে হবে কি হচ্ছে জাস্ট এই রাশিটার সঙ্গে আমি যে কোনো একটা স্কেলার ফাংশন গুণ করতে পারি, যেটা হচ্ছে ধরলাম আমি 3x স্কয়ার yz, এই রাশিটার সঙ্গে কি আমি যে কোনো একটা স্কেলার ফাংশন xyz স্কেলার ফাংশন একটা গুণ করে দিলাম, সেক্ষেত্রে কি প্রত্যেকটার সঙ্গে কি গুণ আকারে চলে যাবে, ঠিক এরকম। ঠিক আছে, তো এই গ্রেডিয়েন্ট হচ্ছে কি একটি ভেক্টর রাশি, কারণ আমরা জানি যে হচ্ছে কোনো একটা ভেক্টর রাশিকে যদি স্কেলার দ্বারা গুণ করি সেটা হচ্ছে কি ভেক্টর রাশি হয়, এবং এর মান হচ্ছে কি ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। কারণ আমরা জানি যে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ মানে হচ্ছে কি হচ্ছে বৃদ্ধির হার, এবং এর দিকটা হচ্ছে কি সর্বাধিক বৃদ্ধির হারের দিক। সো এগুলো কি আমার গ্রেডিয়েন্ট। এরপর যেটা আসে হচ্ছে আমার ডাইভারজেন্স সম্পর্কে। ডাইভারজেন্সের ক্ষেত্রে যা বলবো হচ্ছে আমার এই ক্ষেত্রে আমরা দুইটি ভেক্টরের ক্ষেত্রে a ডট b যদি করি, ধরো আমার a ভেক্টর ধরুন হচ্ছে 2y প্লাস 3j প্লাস 5k, b ভেক্টর ধরলাম হচ্ছে আমার i প্লাস j মাইনাস k। তো আমরা a ডট b করার ক্ষেত্রে কি করি, হচ্ছে আমরা সবগুলো কি করি গুণ করি, যে হচ্ছে 2 1 2 3 2 প্লাস 3 মাইনাস 5। তার মানে a ডট b যখন করি সেক্ষেত্রে কি 2 প্লাস 3 মাইনাস 5 মানে কি 0। এই ক্ষেত্রে আমরা করি ঠিক ডাইভারজেন্স হচ্ছে সেরকম, যে হচ্ছে আমি এই ডেল এর সঙ্গে যে কোনো একটি ভেক্টর রাশি আমি কি করব ডট গুণ করব, ডট গুণ করলে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমার ডাইভারজেন্স। তো এই ডাইভারজেন্স হচ্ছে কি আমার একটা স্কেলার রাশি, আমরা জানি যে হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণনের ক্ষেত্রে আমরা কি পাই স্কেলার মান পাই। সো এই স্কেলার রাশি হচ্ছে কি যা দ্বারা একক আয়তনে কোনো ভেক্টর ক্ষেত্রের ফ্লাক্স নির্দেশ করে। এই স্কেলার রাশি দ্বারা আমরা এটা বুঝবো যে হচ্ছে একক আয়তনে প্রবাহী ঘনত্বের পরিবর্তনের হার বোঝায়। সো এই ক্ষেত্রে যেটা আছে যে হচ্ছে এই ডাইভারজেন্সের ক্ষেত্রে আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পাবে এটা জানি, এবং ডাইভারজেন্স সেক্ষেত্রে হচ্ছে কি পজিটিভ বা বহির্গামী। তাহলে আমরা এই ক্ষেত্রে এইভাবে বলতে পারি যে হচ্ছে আমার কোনো একটা ক্ষেত্র এই ক্ষেত্রে কি ডাইভারজেন্স হচ্ছে কি ঠিক বহির্গামী, তাহলে এটা আমার কি পজিটিভ ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে কি পজিটিভ, এই ক্ষেত্রে কি হয় যে হচ্ছে আমার আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব কি হ্রাস পায়। এরপর যেটা আছে যে হচ্ছে আমার যখন আমি অন্তর্গামী হবে জিনিসটা যদি এরকম হয় তাহলে সেটা আমি বলতে পারি কি নেগেটিভ, অথবা হচ্ছে কি আমার নেগেটিভ ডাইভারজেন্স। এরপর যদি হচ্ছে মান শূন্য হয়, যদি মান শূন্য হয় তাহলে কি আগত এবং নির্গত ফ্লাক্স শূন্য, সেক্ষেত্রে আগত এবং নির্গত ফ্লাক্স কি শূন্য। ঠিক আছে, সেটা হবে কি আমার সলিনয়েড। এরপর যেটা আসে যে হচ্ছে ভেক্টরের কার্ল অপারেটর। কার্ল অপারেটর হচ্ছে কি আমরা যদি ভেক্টরের ক্রস গুণন করি সেক্ষেত্রে a ক্রস b, যদি আমার 2i প্লাস 3j প্লাস 5k ধরলাম, এটা আমার a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর ধরলাম দেওয়া আছে যে হচ্ছে i মাইনাস j প্লাস k দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হয় কি হচ্ছে আমি i j k ধরে নিয়ে দেওয়া হচ্ছে কি 2 3 5 2 3 5 1 minus 1 1 এইভাবে ধরে নিয়ে আমি প্রকাশ করি, সেক্ষেত্রে এটা কি হচ্ছে নির্ণায়কের আকারে আমি এই ভেক্টর ক্ষেত্রে মান বের করি। তো এই ক্ষেত্রে কার্লের ক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে আমার ভেক্টর অপারেটর নেবুলা ক্রস a, এটা যদি আমি করি সেক্ষেত্রে আমি কি কার্লের মান পাবো, সেক্ষেত্রে জিনিসটা এরকম হবে
হচ্ছে আমার ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে এবং এই ভেক্টরটি যেটা থাকবে সেই হিসেবে ব্যবহার করবো। সেক্ষেত্রে তারপর কি হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন আকারে বের করা লাগবে। সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে ভেক্টর রাশি, এই কারণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি যার মান হচ্ছে কি ভেক্টর ক্ষেত্রে একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান এবং দিকটা হচ্ছে কি ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব বরাবর। এবং হচ্ছে কি কার যদি শূন্য হয় সেক্ষেত্রে ভেক্টর ক্ষেত্র কি হয় অভ্রমণশীল হয়। এবার আমরা আসি এই চ্যাপ্টারের অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারের ক্ষেত্রে যেসব গাণিতিক সূত্রাবলী আছে তাদের প্রয়োগ সম্পর্কে। প্রথমে যে সূত্রটা দেখতে পাচ্ছি আমরা যে হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এই সূত্রটা আমরা ভেক্টরের সাধারণ সূত্রের ক্ষেত্রে পড়ে থাকি। তো আমরা ধরলাম যে হচ্ছে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে তার আদি বিন্দু থেকে এটি কি আমার শীর্ষবিন্দু পি, এবং এই ক্ষেত্রে যদি আরো একটা যদি ভেক্টর স্থাপন করি হচ্ছে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দু অন্য একটা ভেক্টরের কি আদি বিন্দু, তাহলে কি হয় প্রথম ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু থেকে বা মূল বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা প্রকাশ করবে সেটা কি আমার আর, অথবা আমি এটাকে আর ইকুয়াল টু পি প্লাস কিউ আকারে লিখতে পারি। এই জিনিসটা আমি এইভাবে প্রকাশ করতে পারি যে হচ্ছে আমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেসব ভেক্টর গুলো আছে তাদের যোগফল ইকুয়াল টু কি ঘড়ি কাঁটার দিকে যেসব ভেক্টর আছে তাদের যোগফলের সমষ্টি। যেমন এই ক্ষেত্রে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ধরে হচ্ছে পি এবং কিউ ভেক্টর কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে এবং এই ক্ষেত্রে আর ভেক্টরটা হচ্ছে কি আমার ঘড়ি কাঁটার দিকে আছে। সো আর ইকুয়াল টু পি প্লাস কিউ, মানে ঘড়ি কাঁটার দিকের ভেক্টর গুলো একদিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকের ভেক্টর গুলো কি ভিন্ন দিকে। সেক্ষেত্রে আবার যদি আমি যদি এটা যদি লিখতে চাই ধরলাম এটা পি, এটা ধরলাম কি আর, ধরলাম কি কিউ, যদি এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমার কি হয়ে যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেগুলো হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আর আছে এবং যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কি এই ভেক্টর আছে সেক্ষেত্রে ইকুয়াল টু আমার এটা কি ঘড়ি কাঁটার দিকে, তার মানে কি জিনিসটা আমি কি এইভাবে আমার ভেক্টরের যোগফল প্রকাশ করতে পারি। অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে থেকে এবং ঘড়ি কাঁটার দিকের গুলো কি ভিন্ন দিকে তাদের যোগফল। এরপর যেটা আসে যে হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। ভেক্টরের সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি জানা আছে যে হচ্ছে আমার একই বিন্দু থেকে অর্থাৎ ও বিন্দু থেকে আমার দুটি ভেক্টর ও পি, পি ভেক্টর এদিকে এবং কিউ ভেক্টর যদি এদিকে প্রকাশ করে সেক্ষেত্রে এই সামান্তরিকের কর্ণ বরাবর যেটি প্রকাশ করে মানে আর, এই আরটা হচ্ছে কি আমার এই পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং এই আর অর্থাৎ এর দিকটা হচ্ছে কি পি বিন্দুর সঙ্গে যে দিকটা সেটা হচ্ছে আমার লব্ধির দিক নির্দেশ করে থিটা। সো এই ক্ষেত্রে যদি বলি এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা। সো আমরা যদি এটা যদি বের করি যে হচ্ছে আর ইকুয়াল টু কি আমরা লব্ধি সূত্র জানি যে হচ্ছে আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এটা গেল। আবার এরপর যেটা আসে যে হচ্ছে আমার মানে যে ভেক্টরের সঙ্গে কোণ পি ভেক্টরের সঙ্গে কোণ যদি ধরি তাহলে কি থিটা হচ্ছে tan ইনভার্স অন্য যে ভেক্টরটা আছে যে হচ্ছে কিউ ইনটু পি sin আলফা। আলফা বলতে কি হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ডিভাইডেড বাই কি হচ্ছে পি প্লাস কিউ cos আলফা। এরপর যেটা আসে যে হচ্ছে আমরা যদি নদী নৌকার ক্ষেত্রে আসি, নদী নৌকার ক্ষেত্রে বললাম যে হচ্ছে আমার যে কোনো একটা নদী, এই নদীর ক্ষেত্রে ডি হচ্ছে কি প্রস্থ। তো আমরা ধরলাম কি হচ্ছে আমার এটা কি স্রোতের বেগ, স্রোতের বেগ নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ ইউ, এবং নৌকার বেগ বা সাঁতারু বেগ ধরলাম নৌকা অথবা কি হচ্ছে সাঁতারু বেগ, এটা কি ধরলাম যে হচ্ছে ভি। তাহলে হচ্ছে আমার প্রথমে বলা আছে যে হচ্ছে নদীর ওই পারে যাতায়াতের ক্ষেত্রে সোজাসুজি যাওয়ার ক্ষেত্রে, তো ধরলাম কি এটা কি আমার আর যাচ্ছে আমি নদীর ওই পারে যাওয়ার ক্ষেত্রে কি হয়। তো এই ক্ষেত্রে যদি আমি উপাংশের সূত্র ইউজ করি, উপাংশের সূত্র যদি ইউজ করি তাহলে এই সরাসরি যেহেতু বলা আছে তার মানে এটা কত আমার 90 ডিগ্রি। তো আনুভূমিক উপাংশ বরাবর যদি থাকে অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক উপাংশ বরাবর, তাহলে এটা লিখতে পারি হচ্ছে ইউ cos 0 ডিগ্রি মানে উপাংশের সূত্র ধরে হচ্ছে এই ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ যেটা সেটা হচ্ছে কি আলফা। দেন কি লিখতে পারি হচ্ছে ভি, এই ভি ভেক্টরটা যদি আমি এক্স অক্ষে নিয়ে আসি তাহলে কি ভি cos আলফা ইকুয়াল টু কি লিখতে পারি হচ্ছে লব্ধি, যেটা লব্ধি হচ্ছে কি এখানটায় আমার আর ইকুয়াল টু কি হচ্ছে আর cos 90 ডিগ্রি মানে উলম্বের সূত্র ধরে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল টু কি cos 90 ডিগ্রি মানে কি 0। তাহলে আমি এই ক্ষেত্রে cos আলফা ইকুয়াল টু লিখতে পারি যে হচ্ছে cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস ইউ বাই ভি অথবা আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই কি নৌকা বা সাঁতারু বেগের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি কি হচ্ছে অন্তর্ভুক্ত কোণটা খুব সহজেই বের করতে পারবো। এরপর যেটা আছে যে হচ্ছে আমার যদি এই ক্ষেত্রে যদি অতিক্রান্ত যদি সময় বলা হয়, অতিক্রান্ত সময় কতটুকু, অতিক্রান্ত সময়ের ক্ষেত্রে যদি ধরি তাহলে আমি এটা কি আমার ভি দেওয়া আছে। তো আমি যদি এইটুক যদি বের করি এইটুক পেলে আমার কি হচ্ছে 180 মাইনাস আলফা এই কোণটা, ঠিক আছে। যদি আমি এইটুক যদি ধরি তাহলে আমার
এই ভি কোণটা যদি আমি এদিকে নিয়ে যাই, মানে উলম্ব উপাংশ যদি হয়, তাহলে এটি কি হবে ভি সাইন 180 মাইনাস আলফা, অথবা আমি এটাকে এইভাবে লিখতে পারি হচ্ছে ভি সাইন আলফা, মানে ঠিক জাস্ট এই কোণটা অংশ 180 ডিগ্রি মাইনাস আলফা হিসেবে আমি যদি এই ক্ষেত্রে যদি উলম্ব উপাংশটা বের করি, তাহলে এই উপাংশটা মান, মানে এই উপাংশটা মান আমার কি আসে, হচ্ছে ভি সাইন আলফা, অর্থাৎ ভি সাইন 180 মাইনাস আলফা থেকে ভি সাইন আলফা। সো এটা কি আমার হচ্ছে এইটুকু আমার কি হচ্ছে নৌকার ক্ষেত্রে অতিক্রান্ত বেগ। এখন যদি আমার যদি সময় দিতে চাই, সময় তাহলে আমার কি করতে পারি, সময়টা হচ্ছে কি হচ্ছে টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই ভি সাইন আলফা, মানে জাস্ট এই বেগটা মানে এস ইকুয়াল টু ভিটি, মানে ডি ইকুয়াল টু ভিটি সূত্র দেয়। ওকে, এরপর আমাদের যেটা আসে যে হচ্ছে আমার বৃষ্টির সাথে সম্পর্কিত যেসব অঙ্কের ক্ষেত্রে হচ্ছে ধরলাম আমি যে হচ্ছে আমার বৃষ্টি পড়তেছে, ঠিক লম্ব বরাবর কি বৃষ্টি পড়তেছে, এবং এই ক্ষেত্রে একজন ব্যক্তি বিএম অথবা সাইকেল চালক হচ্ছে আমাকে বৃষ্টি পড়তেছে ঠিক উলম্ব হবে, এবং কি একজন ব্যক্তি সাইকেল চালা যাচ্ছে। সেক্ষেত্রে যদি বলা হয় যে হচ্ছে এই বৃষ্টি থেকে রক্ষা পেতে সাইকেল চালক বা সাইকেল আরোহী কত কোণে সাঁতার হবে, সেক্ষেত্রে আমার কি হচ্ছে এই বিএম অথবা আমাকে সাপেক্ষ বেগ হিসেবে বের করা লাগবে, অর্থাৎ আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে বলা হবে সেটা কি আমাকে ঋণাত্মক হিসেবে বলা হবে। সো এটা যদি আমি ভেক্টরটা যদি ঋণাত্মক করে নিই, এখন আমার কোণটা কি যাবে জাস্ট 180 মাইনাস আলফা হিসেবে। সো এরপর যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমার এটা কি ভিআর, এটা হচ্ছে ভিএম, তো আমার যেই কোণে ছাড়া ধরা লাগবে সেটা হচ্ছে কি, তাহলে আমি এই ক্ষেত্রে যদি ভি অফ আর এম মানে হচ্ছে লব্ধি একটা যদি বের করতে চাই, তাহলে ভি অফ আর এম ইকুয়াল টু কি হবে, হচ্ছে বিএম স্কয়ার প্লাস ভিআর স্কয়ার প্লাস কি 2 বিএম ভিআর cos 90 ডিগ্রি। তাহলে এখন কত আছে হচ্ছে এটা আমার কি এখন 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে এটা কি আমার ভি অফ আর এম মানে লব্ধি ভেক্টর। এখন যদি আমার যদি কত কোণে ছাড়া ধরা লাগবে, যদি আমি থিটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার কি হবে হচ্ছে tan থিটা ইকুয়াল টু কি হচ্ছে এটা আমার কি হচ্ছে বিএম ডিভাইডেড বাই কি বিএম ডিভাইডেড বাই ভিআর, এই সূত্র। অথবা আমি এই ক্ষেত্রে এই সূত্রটা লিখতে পারি হচ্ছে আমার বিএম sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই কি ভিআর প্লাস বিএম cos 90 ডিগ্রি। এটা কি আমি tan থিটা সূত্র দ্বারা বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমার এই সূত্রটা এলো। এখন যদি অন্য যে কোনো ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ আমার এই ক্ষেত্রে যে সূত্রটা লাগতেছে যে হচ্ছে r ইকুয়াল টু ইন্টিগ্রাল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 180 মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে আমার কি মানে যেই কোণটা প্রথমত দেওয়া থাকবে অন্তর্ভুক্ত কোণ, সেটা থেকে কি আমাকে 180 থেকে কি মাইনাস করবে, এটা কি আমার আপেক্ষিক বেগের যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা লাগতেছে। আবার যদি থিটা যদি বের করতে যাই, তাহলে কি হয় হচ্ছে tan ইনভার্স q sin 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই কি p প্লাস q cos 180 মাইনাস আলফা। এটা হলো কারণ কি, কারণ আমার আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি হয় যে হচ্ছে সাপেক্ষ যে বেগটা সেটাকে কি বিপরীত দিকে নেওয়া হয়, ঠিক আছে। মানে এটা যদি আমার থিটা যদি হয়, তাহলে এখন এই কোণটা কত হয় 180 মাইনাস থিটা বা আলফা হিসেবে, ঠিক আছে। মানে আলফা হিসেবে ধরছে যেহেতু আলফা হিসেবে, সব এই দুইটা সূত্র সাপেক্ষ বা আপেক্ষিক বেগের ক্ষেত্রে এই সূত্রগুলো। এরপর যেটা আসে যে হচ্ছে আমরা সমতলের ক্ষেত্রে ধরি, যে হচ্ছে আমাদের সমতল এখানে অক্ষ আছে তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। যদি আমরা বলা হয় যে হচ্ছে এক্স ওয়াই সমতলে অবস্থিত, সেক্ষেত্রে ভেক্টরটা হবে কি যে হচ্ছে আমার এ আই প্লাস কি বি জে। কারণ কি হচ্ছে এক্স অক্ষের দিকে আই একক ভেক্টর এবং ওয়াই অক্ষের দিকে কি জে একক ভেক্টরটা থাকবে। যদি আমাকে বলা হয় যে হচ্ছে এক্স জেড সমতলে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে কি হয় যে হচ্ছে আমার এ আই প্লাস এখান থেকে আমি কি সি কে ইউজ করতে পারি, কারণ কি আমার হচ্ছে আই একক ভেক্টর থাকবে এবং কি কে একক ভেক্টর থাকবে বিদ্যমান। আবার যদি আমার যদি এক্স ওয়াই জেড সমতল বলা হয়, তাহলে সেক্ষেত্রে এ আই প্লাস বি জে প্লাস কি সি কে হিসেবে আমি বের করতে পারি। এটা গেল। দেন এরপরে আসি হচ্ছে আমার একক ভেক্টর। আমরা জানি যে হচ্ছে একক ভেক্টরের মান 1 একক। ধরলাম আমি বলে দেওয়া আছে যে হচ্ছে এ আই প্লাস 2j প্লাস 3k, এটি কি একটা যদি একক ভেক্টর হয়, তাহলে a এর মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমার কি a স্কয়ার প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু কত 1, সেক্ষেত্রে আমি a এর মানটা বের করতে পারি। এটা কি হচ্ছে আমার যদি একটা একক ভেক্টর বলা থাকে, তাহলে a এর মান নির্ণয় করতে পারবো। এরপর যেটা আসে হচ্ছে আমার থিটা এক্স, মানে কি এখান থেকে হচ্ছে যেগুলো একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার ক্ষেত্রে বলছি হচ্ছে এক্স ওয়াই এবং জেড এই তিনটি অক্ষের সঙ্গে কি রকম কোণ উৎপন্ন করবে। ধরো আমার এ একটা ভেক্টর দেওয়া আছে 2y প্লাস 3j মাইনাস 5k, তাহলে এই ভেক্টরটা আমার দেওয়া আছে।
বলা আছে কি যে হচ্ছে এই ভেক্টরটি এক্স ওয়াই এবং জেড এর সঙ্গে জেড অক্ষের সঙ্গে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা বের করো। সেই ক্ষেত্রে আমি যদি থিটা এক্স বের করি, তার মানে আমি এক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে হচ্ছে কোস ইনভার্স এ এক্স। এ এক্স বলতে কি হচ্ছে এটা আমার এ এক্স এর মান, এটা কি এ ওয়াই, এটা কি এ জেড। তাহলে কি এ এক্স মানে 2 ডিভাইডেড বাই এটার মান 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার। এটা থেকে আমি বের করলে কি যে এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ বের করতে হবে। আবার যদি ওয়াই অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ বের করতে চাই, সেক্ষেত্রে এটা আমার হবে কি এ ওয়াই ডিভাইডেড বাই কি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার। তার মানে কি হচ্ছে এ ওয়াই বলতে এখানে 3। এভাবে যদি এ জেড বের করতে চাই, সেক্ষেত্রে আমার কি হবে -5। ঠিক আছে, ঠিক এইভাবে আর কি এক্স অক্ষের সঙ্গে কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কোণ, জেড অক্ষের সঙ্গে কোণ, এই সূত্র ধরে আমি বের করতে পারি। এরপর যেটা আসে যে হচ্ছে আমার স্কেলার গণনার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে স্কেলার গণনার ক্ষেত্রে যদি সেক্ষেত্রে হচ্ছে এ ডট বি ইকুয়াল টু কি জানি যে হচ্ছে এ বি কোস থিটা। এই থিটা যদি আমার যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে তো এটা এ বি হয়, এটা বি ইকুয়াল টু এ বি। আবার যদি এই থিটা যদি 90 ডিগ্রি হয়, মানে এ এবং বি যদি পরস্পর যদি লম্বভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হয় যে হচ্ছে এই স্কেলার গুণনের যে মানটা সেটা কি আমার 0 আসে। অর্থাৎ এইভাবে আমি লম্ব যদি বলা থাকে, তাহলে আমি এইভাবে যে কোনো একটা রাশির মান বের করতে হবে। আবার এই ভেক্টরটার ক্ষেত্রে যেটা আসে যে হচ্ছে আমার a ক্রস b, a ক্রস b ইকুয়াল টু আমরা কি জানি যে হচ্ছে ab sin থিটা ইনটু থিটা। এই ক্ষেত্রে কি যদি আমার থিটা যদি 180 ডিগ্রি হয় বা সমান্তরাল হয়, থিটা যদি 180 ডিগ্রি বা সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমি কি এই সূত্র ব্যবহার করে আমি যে কোনো একটা রাশির মান বের করতে পারবো। এরপর আমার যেটা দেওয়া আছে যে হচ্ছে আমার যদি হচ্ছে এ এবং বি যদি দুইটা ক্ষেত্রফল নির্দেশ করবে, তাহলে হচ্ছে আমার এ একটা ভেক্টর দেওয়া আছে 2 প্লাস 3j মাইনাস 5k, আর বি হচ্ছে i প্লাস 3 প্লাস k। যদি এই দুইটা ভেক্টর দেওয়া থাকে এবং এই দুইটা ভেক্টর যদি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু নির্দেশ করে, এ বাহু বি বাহু, অথবা যদি কোনো একটা সামান্তরিকের ক্ষেত্রে এই দুইটা বাহু যদি কোনো কোণ নির্দেশ করে, সামান্তরিকের ক্ষেত্রে এ এবং বি কি যদি কোণ নির্দেশ করে, এবং ত্রিভুজের ক্ষেত্রে এ এবং বি কি যদি বাহু নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করবো। প্রথমে কি হচ্ছে এ ক্রস বি করে এদের মান, প্রথমে এ ক্রস বি ভেক্টর গুণনের মাধ্যমে বের করে দেন হচ্ছে কি এদের মানটা হচ্ছে কি করবো, এদের মান ব্যবহার করবো। এদের মানটার সঙ্গে ভাগ গুণ করলে সেটা আমার ত্রিভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে যদি সামান্তরিকের যদি বাহু বলা থাকে, এ এবং বি যদি সামান্তরিকের বাহু বলা থাকে, সেই ক্ষেত্রে আমার লাগবে কি হচ্ছে এ ক্রস বি এর শুধুমাত্র মান। এরপর যেটা আছে যে হচ্ছে ভেক্টরের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। আর ডাইভারজেন্স ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যদি ডেল ডট এ যদি কি হয় ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ভেক্টর ক্ষেত্রে কি আমার সলিনয়েডাল বলা হয়। আবার যদি আমার ডেল ক্রস এ যদি আমার কি হয় 0 হয়, সেক্ষেত্রে আমার এটা কি বলি হচ্ছে এই ভেক্টর ক্ষেত্রটি একটি অঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্র। এবার আমরা আসি ফিজিক্সের ফার্স্ট লেকচারের যেটা সেকেন্ড চ্যাপ্টার ছিল, যে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা এর সম্পর্কে। তো প্রথমেই যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি আমার বল হচ্ছে কি যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। তো এই বল সম্পর্কে 1687 সালে আইজাক নিউটন বস্তুর ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি গতিসূত্র প্রদান করেন, যেগুলো হচ্ছে কি আমরা বলের সূত্র সম্পর্কে জানি, এবং সেগুলো ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে প্রকাশ করেন তার অমর গ্রন্থ। তো প্রথম সূত্র যেটা জানে যে হচ্ছে বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো স্থির বস্তু কি স্থির থাকতে চায়, এবং গতিশীল বস্তু কি হয় সবসময় সমদ্রুতিতে চলতে থাকে। অর্থাৎ আমরা যেটা জানি যে হচ্ছে ইউ ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমার বলের প্রথম সূত্র থেকে এটা আমরা জানি যে হচ্ছে বস্তুর আদি বেগ এবং শেষ বেগ কি সমান। যদি বস্তু স্থির থাকে তাহলে স্থির থাকতে যাবে, এবং বস্তু যদি গতিশীল অবস্থা থাকে তাহলে কি সুসমদ্রুতিতে সর্বোচ্চ বেগ থাকে। তো প্রথম সূত্র থেকে যেটা জানি আমরা যে হচ্ছে জড়তা এবং কি বলের সঙ্গে আমরা পাই। তো জড়তা হচ্ছে জিনিসটা কি হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার ধর্ম বা যে প্রবণতা, সেটা হচ্ছে কি আমার জড়তা। এই জড়তার মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে কি স্থিতি জড়তা। তো গতি জড়তার উদাহরণগুলো যদি দেখি যে হচ্ছে চলন্ত গাড়ি যদি ব্রেক কষে হঠাৎ, তাহলে শরীর কি হয় সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা আমরা জানি।
গতিজড়তার আরো উদাহরণ আছে এখানে, যে হচ্ছে লং জাম্পে যে দৌড় প্রতিযোগিতা, সেটা হচ্ছে চলন্ত গাড়িতে যদি জানালার বাইরে কোনো ঢিল উপরের দিকে ছড়া হয় সেটা কি আবার হাতে চলে আসে। আবার যে হচ্ছে চলন্ত ঘোড়ার ক্ষেত্রে যদি ঘোড়ার আরোহী যে হচ্ছে উপর দিয়ে লাফ দিয়ে আবার যদি ঘোড়াতে বসতে চায় সেক্ষেত্রেও কি এই গতিজড়তা কাজ করে। আবার কি হচ্ছে দোলককে একবার দুলিয়ে দিলে সেটা কি হয়, দুলতে থাকে। তারপর যেটা আছে হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে কি, থেমে থাকা বাস যদি চলতে শুরু করে তাহলে যাত্রী কি হয়, পেছনের দিকে হেলে পড়ে। গরম কোটের ক্ষেত্রে যদি আঘাত করা হয় তাহলে কি ধুলাবালি নিচে পড়ে যায়। কাচের জানালায় রাইফেলের বুলেট শুধুমাত্র কি করে, ছিদ্র করে, কিন্তু যদি ঢিল ছোড়া হয় তাহলে সেক্ষেত্রে কিছু উচিত হয়ে যায়। এরপর যেটা আসে হচ্ছে মুদ্রা এবং কাপের পরীক্ষা। দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা বলা আছে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক এবং এই পরিবর্তন বলের পরিবর্তনের দিকে ঘটে। দ্বিতীয় সূত্র থেকে যেটা জানি যে হচ্ছে বল পরিমাপের একক, বলের নিরপেক্ষ নীতি এবং কি বলের ধাপ হচ্ছে কি হচ্ছে বল ইন্টু কি বলের ক্রিয়াকাল। তো এখানে আমরা বলের নিরপেক্ষ নীতিটা যদি দেখি হচ্ছে কোন বস্তুর উপর একই সময়ে একাধিক বল ক্রিয়া করে তাহলে প্রত্যেক বলের নিজের দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ যদি একই সময় যদি একাধিক বল যদি ক্রিয়া করে তাহলে কি সেক্ষেত্রে কি হবে, হচ্ছে প্রত্যেকটি বলের জন্য নিজের দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ভরবেগের পরিবর্তন থাকবে। এবং কি বলছে হচ্ছে একের দ্বারা, অর্থাৎ একের ক্রিয়া অন্যের দ্বারা প্রভাবিত হবে না। এরপর যেটা আসে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই তৃতীয় সূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া, টান, টেনশন, ধাক্কা, রকেট উড্ডয়ন, ঘর্ষণ এসব কিছু জানতে পারি। নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে যেটা উদাহরণ আছে সেটা হচ্ছে কি রকেট উড্ডয়ন। রকেট উড্ডয়নের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটে, আমরা যদি সাধারণত একটা বেলুন ফু দিয়ে উপরে ছেড়ে দিই সেক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে বেলুন যে পাশে উড়ে তার বিপরীত দিকে বাতাসটা বের হয়ে যায়। ঠিক একই রকম হচ্ছে রকেটের ক্ষেত্রে ঘটে। রকেটের ক্ষেত্রে যেসব গ্যাস বা জ্বালানি ব্যবহার করা হয় তার নিচের দিক থেকে গ্যাস সজোরে বের হয়ে আসে, এটা কি বলা হয় যদি ক্রিয়া, রকেটের ক্রিয়া, তাহলে এটার প্রতিক্রিয়া হিসেবে রকেট উপরের দিকে উড়ে চলে যায়। এটা হচ্ছে কি আমার রকেটের প্রতিক্রিয়া হিসেবে। তো এই ক্ষেত্রে যেসব গ্যাসটা বের হচ্ছে সেটা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস হিসেবে বের হয়। নিউটনের যে তিনটি গতিসূত্র আছে তাদের মধ্যে এবার সম্পর্ক নিয়ে আলোচনা করি। তো প্রথমে যেটা আসে হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করা যায়। তো আমরা দ্বিতীয় সূত্রটা জানি F ইকুয়াল টু এম এ, এটা থেকে বের করতে পারি হচ্ছে m ইনটু v মাইনাস u ইকুয়াল টু কি m বাই t ইকুয়াল টু f। তাহলে আমি আবার এখান থেকে বের করতে পারি হচ্ছে m ইনটু v মাইনাস u ইকুয়াল টু কি, যদি বাহ্যিক কোনো বল যদি প্রদান না করা হয় তাহলে কি 0, অর্থাৎ v ইকুয়াল টু u। অর্থাৎ এটা আমরা কি হচ্ছে প্রথম সূত্র প্রমাণ করে, অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে হচ্ছে। স্থির হলে বস্তু কি স্থির থাকবে এবং গতিশীল যদি থাকে তাহলে বস্তু কি সর্বপথে চলতে থাকবে। এরপর যেটা আসে যে হচ্ছে আমার প্রথম এবং তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। তৃতীয় সূত্রের ক্ষেত্রে জানি যে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে একটি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিদ্যমান। যদি আমি ধরি কোন একটি বাসের ক্ষেত্রে যেমন গতিশীল হওয়া শুরু করলো সেক্ষেত্রে কি যাত্রী পেছনের দিকে হেলে পড়ে। এক্ষেত্রে বাসের গতিশীল হওয়া যদি আমি ক্রিয়া ধরি তাহলে যাত্রী পেছনের দিকে হেলে পড়া হচ্ছে কি প্রতিক্রিয়া হিসেবে বলা যায়। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের মধ্যে যে সম্পর্ক, দ্বিতীয় সূত্র থেকে জানি যে হচ্ছে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তো আমরা যদি এই প্রথম যে কোনো দুইটি বস্তুর মধ্যে যদি ঘাত এবং প্রতিঘাত হিসেবে ব্যাখ্যা করি সেক্ষেত্রে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া হিসেবে পেতে পারি। এরপর যেটা আসে যে হচ্ছে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার মধ্যে কি কি আছে, যে হচ্ছে কম ভর বিশিষ্ট অর্থাৎ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলোর ক্ষেত্রে কি নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। হচ্ছে কি অধিক বেগ সম্পন্ন যে কোনো বস্তু, যদি আলোর বেগে কোনো বস্তু চলে সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। এরপর কি আছে যে হচ্ছে প্রবাহীর ক্ষেত্রে, প্রবাহীর মধ্যে আমাদের আছে যে হচ্ছে গ্যাসীয় প্রবাহী এবং তরল পদার্থের ক্ষেত্রে। এরপর যেটা আছে যে হচ্ছে তাপ সঞ্চালন, অর্থাৎ কোন বস্তুর মধ্যে যদি তাপ সঞ্চালন অর্থাৎ তাপগতিবিদ্যার ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না, এই ক্ষেত্রে কুলম্বের সূত্র আছে। এরপর যেটা আছে যে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ কি ঘূর্ণনরত অথবা ত্বরিত যেসব কাঠামো সেগুলোর ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না, যেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে পড়বো আর কি।
তো এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে কি সমবেগে যেসব কাঠামো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে। এখন যে জিনিসটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। ভরবেগের নিত্যতা সূত্র আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই। তো এটা যেটা বলা আছে যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে দুই বা ততোধিক বস্তুর মধ্যে যখন ভৌত ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তখন ভরবেগ সময়ের লব্ধি ধ্রুব থাকে। অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগ ইকুয়াল টু কি সংঘর্ষের পরের ভরবেগ, এই দুটো কি থাকবে? সমান থাকবে। তো এই ক্ষেত্রে সংঘর্ষ ঘটার ক্ষেত্রে যে কোনো দুইটা বস্তু লাগবে। এরপর যেটা আসে সেটা হলো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক হচ্ছে কি একটি কণার ভর ও ঘূর্ণন অক্ষ হতে এর দূরত্বের বর্গের গুণফল, অর্থাৎ I ইকুয়াল টু mr স্কয়ার। এরপর যেটা আসে সেটা হচ্ছে কি কণিক ভরবেগ। কণিক ভরবেগ হচ্ছে কি রৈখিক ভরবেগের ভ্রামক, অর্থাৎ আমি ভরবেগের সঙ্গে যদি r গুণন করে দিই সেটা হচ্ছে কি আমার কণিক ভরবেগ, অর্থাৎ l। তো আমরা জানি যে কণিক ভরবেগ হচ্ছে কি ধ্রুব থাকে। সেক্ষেত্রে আমার এখানটা আছে যে সার্কাসের দু হাত প্রসারিত করে যদি ঘোরা হয় সেক্ষেত্রে কি জড়তার ভ্রামক বৃদ্ধির জন্য। আমরা যদি ধরি যে কৌণিক ভরবেগ হচ্ছে কি সবসময় ধ্রুব, সেই ক্ষেত্রে এই জড়তার ভ্রামক যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার কি হয় ওমেগা, অর্থাৎ কৌণিক বেগ হচ্ছে কি কমে যায়। জড়তার ভ্রামক বৃদ্ধির জন্য সার্কাসে দু হাত প্রসারিত করে রাখা হয়। এরপর যেটা সেটা হচ্ছে দৌড়ে চলার সময় হাত গুটিয়ে রাখা হয় জড়তার ভ্রামক হ্রাস করার জন্য। কারণ কি এক্ষেত্রে কি ওমেগা যেটা সেটা হচ্ছে কি কৌণিক বেগ বৃদ্ধি পায়। এবং যেটা সেটা হচ্ছে টর্ক। টর্ক হলো কি কোন বিন্দু বা অক্ষ সাপেক্ষে বলের ভ্রামক, অর্থাৎ বলের সঙ্গে যদি আমি r গুণ করে দিই সেটা হচ্ছে কি আমার টর্ক। এরপর যেটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল হচ্ছে কি কোন একটা বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে কি আমার কেন্দ্রমুখী বল। এবং কেন্দ্র বিমুখী বল হচ্ছে কি কেন্দ্র থেকে বাইরের দিকে যেটা ক্রিয়া করে সেটা হচ্ছে আমার কেন্দ্র বিমুখী বল। এরপর যেটা আসে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কি যে সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং ভরবেগ এবং সংঘর্ষের পরে গতিশক্তি এবং ভরবেগ কি থাকবে? একই থাকবে। এই সংঘর্ষটি অণুপরমাণুর ক্ষেত্রে ঘটে। এরপর যেটা আসে হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষের পূর্বে ভরবেগ একই থাকবে এবং সংঘর্ষের পরেও ভরবেগ একই থাকবে, কিন্তু সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি একই থাকবে না। আর এই সংঘর্ষ হচ্ছে কি আমাদের প্রাত্যহিক জীবনে যেসব সংঘর্ষ ঘটে, অর্থাৎ রাস্তাঘাটের যেসব সংঘর্ষ সেগুলো হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পড়ে। এবার আমরা আসি নিউটনীয় বলবৃত্তের চ্যাপ্টারে যেসব গাণিতিক সূত্রাবলী আছে সেসব সম্পর্কে। তো গাণিতিক সূত্রাবলী জানার আগে আমাদের প্রথমে যেটা জানা লাগবে যে এই চ্যাপ্টারে যেসব একক দেওয়া আছে অথবা মাত্রা দেওয়া আছে তাদের মাত্রা এবং একক নির্ণয়। তো প্রথমেই আমরা আসি যে আমরা ভরের ক্ষেত্রে জানি ভরের হচ্ছে মাত্রা m, একক হচ্ছে কি কেজি, সময়ের মাত্রা হচ্ছে t এবং একক হচ্ছে কি সেকেন্ড, দৈর্ঘ্যের ক্ষেত্রে মাত্রা হচ্ছে কি l এবং একক হচ্ছে কি m। যদি আমাদের বলা হয় যে বলের ক্ষেত্রে একক এবং মাত্রা নির্ণয় করো, আমরা জানি কি f ইকুয়াল টু কি ma, অথবা এটা লিখতে পারি হচ্ছে m ইনটু v/t। এ হচ্ছে কি ত্বরণ, যে হচ্ছে বেগের পরিবর্তন। আমি এই ক্ষেত্রে যদি লিখি যে আবার v হচ্ছে কি যে হচ্ছে দূরত্বের পরিবর্তন, অথবা এখান থেকে লিখতে পারি যে হচ্ছে m l/t স্কয়ার, এটা দূরত্বের পরিবর্তন s/t স্কয়ার, জিনিসটা এইভাবে লিখতে পারি। তাহলে যদি হয় তাহলে m এর ক্ষেত্রে আমরা কি জানি যে হচ্ছে এখানে 4, দ্যাট মিন্স m, দেন s হচ্ছে কি l t স্কয়ার, অথবা আমি এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে m l t ইনভার্স 2। এটা হচ্ছে কি আমার বলের ক্ষেত্রে মাত্রা হিসেবে চলে আসে। আবার যদি বলা হয় যে বলের ক্ষেত্রে আমার একক নির্ণয়ের ক্ষেত্রে কি হচ্ছে এই m এর জন্য একক হচ্ছে কি কেজি, l এর জন্য একক হচ্ছে কি মিটার সেকেন্ড, দ্যাট মিন্স কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে আমি মাত্রা বের করতে পারি। এরপর যদি আমাকে বলা হয় যে ভরবেগের মাত্রা p ইকুয়াল টু, আমি কি জানি হচ্ছে mv। mv এর ক্ষেত্রে কি হচ্ছে m এর ক্ষেত্রে আমার মাত্রা হচ্ছে কি m, আবার v এর ক্ষেত্রে কি হচ্ছে l t ইনভার্স 1। আমি এইভাবে মাত্রা বের করতে পারি, অথবা আমরা কি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এইভাবে কি একক বের করতে পারি। তো এই ক্ষেত্রে আসি যে আমার আরেকটা জিনিস জানা লাগবে যে আমার এই চ্যাপ্টারের অন্তর্গত রৈখিক এবং কৌণিক, রৈখিক গতি এবং কৌণিক গতির ক্ষেত্রে যেসব লাগবে সেটা হচ্ছে কি রৈখিক গতির ক্ষেত্রে আমাদের যেটা ভর, কৌণিক গতির ক্ষেত্রে সেটা আমাদের কি জড়তার ভ্রামক, রৈখিক গতির ক্ষেত্রে যেটা আমাদের বেগ
কৌণিকের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কৌণিক বেগ, রৈখিকের জন্য ত্বরণ, কৌণিকের জন্য কৌণিক ত্বরণ, রৈখিকের জন্য যেটা দূরত্ব বা এস, কৌণিকের জন্য সেটা হচ্ছে কি থিটা, রৈখিকের জন্য আদিবেগ ইউ, কৌণিকের জন্য আদিবেগ ওমেগা নট, রৈখিকের জন্য যেটাকে আমরা বল বলি এফ, কৌণিকের জন্য সেটা হচ্ছে কি টাউ বা টোক, রৈখিকের জন্য যেটা হচ্ছে কি ভরবেগ, কৌণিকের জন্য সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ অর্থাৎ এম। ওকে, তাহলে এক্ষেত্রে গতির যেসব সূত্র ছিল, গতির সূত্রগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এগুলো যদি কৌণিক গতির ক্ষেত্রে আসে তাহলে কি হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। আবার যদি এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, সেক্ষেত্রে লেখা যায় কি হচ্ছে থিটা ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা বাই টু ইন্টু ডিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সেক্ষেত্রে এটা লেখা যায় কি হচ্ছে থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। একইভাবে যদি আমি লিখি হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস টু এস, সেক্ষেত্রে এটা লেখা যায় কি হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস টু আলফা থিটা। এভাবে ঠিক জিনিস হলো। একই সাথে আমাদের নিউটনের যেসব বলের সূত্র ছিল, বলের প্রথম সূত্র, বলের দ্বিতীয় সূত্র এবং বলের তৃতীয় সূত্র। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যেটা ছিল যে হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া না করলে কোন স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু হচ্ছে কি গতিশীল অবস্থা চলতে থাকবে সর্বদা। তো এই ক্ষেত্রে যেটা বলবো যে হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে যে সূত্র আসবে হচ্ছে বলের জায়গায় টোক, অর্থাৎ বাহ্যিক টোক ক্রিয়া না করলে কোন স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সেটা হচ্ছে কি সমকৌণিক গতিতে চলতে থাকবে। এর যেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র যে হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন বলের সমানুপাতিক। এক্ষেত্রে বলবো কি হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডিডিটি অফ এম, কৌণিক ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে কি আমার টর্কের সমান। এক্ষেত্রে এটা বলবো কৌণিক ভরবেগের পরিবর্তন হচ্ছে কি টর্কের সমান, অথবা এই ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, এটা হচ্ছে আমার কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে কি টর্কের সমান। নেক্সট এরকম সেক্ষেত্রে আমরা বলছি যে হচ্ছে ডিটি বাই ডিটি রৈখিক ভরবেগের পরিবর্তন হচ্ছে কি বলের সমান। আবার এটাকে আমি বলতে পারি যে হচ্ছে এন হিসেবে যদি লিখি তাহলে কি ডি ডি বাই ডিটি, যেমন কি হচ্ছে এই একটা হচ্ছে ডিটি বাই ডিটি এর সমান, এই ক্ষেত্রে বলতে পারি। দেন এরপরে আমাদের যেটা আসে যে জড়তা এবং জড়তা ভ্রামকের সূত্র জানি আই ইকুয়াল টু এম আর স্কয়ার, অথবা এটা লিখতে পারি হচ্ছে আই ইকুয়াল টু এম কে স্কয়ার। এটা হচ্ছে কি আমার জড়তা ভ্রামকের ক্ষেত্রে সূত্র। এটা হচ্ছে ভর এবং ওই অক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফলের সমানুপাতিক। এই ক্ষেত্রে কি যেটা এটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ হিসেবে আসতে পারে। তো এই জড়তা ভ্রামকের ক্ষেত্রে আমার দুই ধরনের উপপাদ্য আছে, একটা হচ্ছে কি অবিলম্ব অক্ষ উপপাদ্য, অন্যটি হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। অবিলম্ব অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে যেটা আসে যে হচ্ছে আমার আই জেড, আমরা জানি হচ্ছে আমাদের তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। যদি যে কোনো একটা অক্ষ বরাবর ধরি তাহলে কি আই জেড ইকুয়াল টু কি আই এক্স প্লাস আই ওয়াই। অথবা আমি জিনিসটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে হচ্ছে আমাদের ধরুন তিনটা বিন্দু দেওয়া আছে 0 1 2, বি দেওয়া আছে যে 1 2 3। তো এই ক্ষেত্রগুলো আছে এবং এম এ হচ্ছে কি 1 কেজি, এম বি হচ্ছে কি 2 কেজি। তো বলা হচ্ছে যে হচ্ছে এই দুইটি বস্তুর জন্য জড়তার ভ্রামক নির্ণয় করে। সেই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে তিনটা করে স্থানাঙ্ক দেওয়া আছে এবং যদি বলা হয় যে হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করে, সেক্ষেত্রে আমার যেটা করা লাগবে হচ্ছে আমার আই জেড ইকুয়াল টু এম আর স্কয়ার। তো আমার এই আর যেটা, তো যে অক্ষের সাপেক্ষে বলবো সেই অক্ষটাকে আমরা সমকোণ ত্রিভুজের অতিভুজ হিসেবে ধরবো। যদি অতিভুজ হিসেবে ধরি তাহলে অন্যটা কি হয় এক্স হয়। তাহলে আমার জিনিসটা এরকম হয়ে যাচ্ছে জেড ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমি এটা লিখতে পারি যে হচ্ছে জেড স্কয়ার ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ কি এই ক্ষেত্রে কি হবে যে হচ্ছে আমার প্রথম বস্তুর জন্য যদি ধরি আই অফ এ, সেক্ষেত্রে লেখা যায় কি যে হচ্ছে এম অফ এ ইন্টু হচ্ছে রুট ওভার 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা কি আমার হচ্ছে জেড স্কয়ারের মান, যেহেতু জেড অক্ষের সাপেক্ষে বলা আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে 1 ইন্টু 1, তার মানে যে হচ্ছে আমার প্রথম যে হচ্ছে এ বস্তুটা, এই বস্তুর জন্য কি যে হচ্ছে আমার 1 আসে। এখন যেটা আসে হচ্ছে আমার বি বস্তুর জন্য যেটা আসে হচ্ছে আমার এম বি, এটা আমার স্কয়ার হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার স্কয়ার।
ঠিক এটা যেটা আসে, ঠিক আছে। এই যে এরপর যেটা আসে হচ্ছে আই ইকুয়াল টু আইজি প্লাস এম ডি স্কয়ার, অর্থাৎ যেটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। এক্ষেত্রে আইজি যেটা সেটা হচ্ছে কি হচ্ছে ভার কেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক। তো আমরা এই ক্ষেত্রে আরো কয়েকটি বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক জানি, যে হচ্ছে কোনো একটি বস্তুর ক্ষেত্রে যদি এর লম্ব মধ্যবিন্দু বরাবর যায় সেক্ষেত্রে জড়তার ভ্রামক হয় কি হচ্ছে এম এল স্কয়ার বাই 12। আবার যে কোনো এক প্রান্ত দিয়ে যদি যায়, যে কোনো এক প্রান্ত থেকে ধরলে আমার কি হচ্ছে এম স্কয়ার বাই 3। আবার যে কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রে আমরা লিখি যে হচ্ছে এম এল স্কয়ার বাই 12 এল স্কয়ার এম বাই 12 এল স্কয়ার প্লাস ডি স্কয়ার। কারণ আয়তাকার বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকে। এরপর যেটা হচ্ছে যে কোনো বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে কোনো অক্ষের সাপেক্ষে যদি বলা হয় জড়তার ভ্রামক তাহলে কি হাফ এম আর স্কয়ার, যে কোনো বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে। অথবা যে কোনো যদি সিলিন্ডার ক্ষেত্রে বস্তু বলা হয় যে হচ্ছে হাফ এম আর স্কয়ার, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। হচ্ছে কি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। যদি কোনো বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে দেশের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 1/4 এম আর স্কয়ার। এটা হচ্ছে কি দেশের সাপেক্ষে জড়তার ভ্রামক, দেশের সাপেক্ষে জড়তার ভ্রামক। যদি আমার ক্ষেত্রে বলা হয় যে হচ্ছে স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে যেটা আসে যে হচ্ছে আমার 3 এম আর স্কয়ার। এটা হচ্ছে কি স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক, স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক। এরপর সে যেটা হচ্ছে আমাদের নিরেট গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে যদি জড়তার ভ্রামক বলে, অর্থাৎ নিরেট গোলক যেমন পৃথিবীর ক্ষেত্রে যদি জড়তার ভ্রামক বলা হয় তাহলে কি 2/5 এম আর স্কয়ার। এবং যদি হচ্ছে স্পর্শকের সাপেক্ষে, পৃথিবীর স্পর্শকের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বলা হয় সেক্ষেত্রে কি এসে হচ্ছে 7 এম আর স্কয়ার বাই 5। ঠিক আছে এই জিনিসটা। এরপর যেটা হচ্ছে আমরা রৈখিক বেগ, রৈখিক বেগের ক্ষেত্রে জানি v ইকুয়াল টু কি ওমেগা আর, কৌণিক বেগ ইনটু কি ব্যাসার্ধ। আবার যদি আমি কেন্দ্রমুখী বল আর রৈখিক ত্বরণ হিসেবে নিয়ে আসি সেটা হচ্ছে v স্কয়ার বাই r, অথবা এটা লিখতে পারি যে হচ্ছে v ইকুয়াল টু ওমেগা দেন হচ্ছে কি ওমেগা স্কয়ার r। এই ক্ষেত্রে আবার আছে যে হচ্ছে আমার কেন্দ্রমুখী বল হচ্ছে কি m ওমেগা স্কয়ার r, কারণ কেন্দ্রমুখী বল হচ্ছে কি m ইনটু a, a দিয়ে আমি লিখতে পারি যে হচ্ছে m ওমেগা স্কয়ার r, অথবা এটাকে লিখতে পারি হচ্ছে m v স্কয়ার ডিভাইডেড বাই r হিসেবে। আবার কৌণিক ভরবেগ যেটা, কৌণিক ভরবেগ হচ্ছে কি m v r, অর্থাৎ m ওমেগা r স্কয়ার, এই হচ্ছে কি ওমেগা। তো এই ক্ষেত্রে যদি আমার একক বের করতে বলি, একক বের করার ক্ষেত্রে আমি কি হচ্ছে m এর একক কেজি, v এর একক হচ্ছে কি আমার মিটার পার সেকেন্ড, আর r এর একক হচ্ছে কি মিটার, এই হিসেবে আমি বের করতে পারি। আবার এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওমেগা, কৌণিক বেগ হচ্ছে 2 পাই n ডিভাইডেড বাই t, অথবা আমি এটাকে এইভাবে লিখতে পারি যে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই t, অর্থাৎ এই ক্ষেত্রে p যেটা সেটা হচ্ছে কি পর্যায়কাল। t আমি আবার লিখতে পারি যে হচ্ছে t ইকুয়াল টু t বাই n, মানে কয়েকটি পূর্ণ সংখ্যক ঘূর্ণন দিতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে কি আমার পর্যায়কাল। তো আমার এরপর যেটা আসে যে হচ্ছে আমার ব্যাংকিং কোণ নিয়ে, ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে tan থিটা ইকুয়াল টু কি মিউ s, এটাকে আমি যাচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি। মিউ s হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, মিউ s ইকুয়াল টু কি tan থিটা, এই থিটাটা হচ্ছে কি আমার ব্যাংকিং কোণ। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই rg হিসেবে। আবার এটাকে লেখা যাচ্ছে h বাই x ইকুয়াল টু কি হচ্ছে sin থিটা ইকুয়াল টু হচ্ছে কি f বাই r। তো এই r যেটা, এই r হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া, এই rটা আমি কি mg হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে যেটা আসলো যে হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই rg ইকুয়াল টু কি h বাই x। হচ্ছে আমি আবার যদি tan থিটা ইকুয়াল টু কি হচ্ছে v স্কয়ার বাই rg, কোন একটা বাঁকা পথে যদি সাইকেল যদি ঘোরানো হয় সেই ক্ষেত্রে আমার অবিলম্বের সঙ্গে উল্লম্বের সঙ্গে আমি কতটুকু হেলে করব সেটা হচ্ছে আমার কি ব্যাংকিং কোণ। তো এই ব্যাংকিং কোণের ক্ষেত্রে সাইকেলের ক্ষেত্রে আমি হেলে নিতে পারি, কিন্তু কোনো বড় যানবাহনের ক্ষেত্রে এটা অনেক দুঃসাধ্য ব্যাপার। সেই ক্ষেত্রে করা হয় কি যাতে রাস্তার এক সাইডে কিছুটা উঁচু করা হয়, অর্থাৎ h, রাস্তার এক সাইডে কিছুটা কি উঁচু করা হয়। সেক্ষেত্রে আমাকে v স্কয়ার বাই rg ইকুয়াল টু h বাই x, কতটুকু উঁচু করতে হবে সেটা আমরা জানতে হবে। এই x হচ্ছে কি প্রস্থ। এই ক্ষেত্রে আমরা আছে কি হচ্ছে tan থিটা ইকুয়াল টু কি f বাই r, অথবা মিউ s ইকুয়াল টু কি f বাই r সেটা লিখতে পারি। অথবা আমি এখানে লিখতে পারি হচ্ছে মিউ k ইকুয়াল টু কি
এফ বাই আর। এই আরটা আবার লিখতে পারি হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে আমার কোনো একটা বস্তুর ক্ষেত্রে ধরলাম যে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং এই বস্তুর অবিলম্ব প্রতিক্রিয়া অর্থাৎ কি যে হচ্ছে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের যে গুণফলটা সেটা যদি দেওয়া থাকে এবং এই বস্তুকে টেনে নেওয়ার জন্য কতটুকু বল প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে বের করতে পারবো। ওকে, এরপর যেটা আসে হচ্ছে রৈখিক ভরবেগ T ইকুয়াল টু FT। আমরা এটা বলের দ্বিতীয় সূত্র থেকে জানি যে হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তনটা হচ্ছে কি বলের সমান। এক্ষেত্রে হচ্ছে আমার বলের ঘাত ইকুয়াল টু কি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এই যে এটা কি আমার বলের ঘাত হিসেবে পাই। এরপর যেটা আসে হচ্ছে ডেল পি ইকুয়াল টু p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2 cos আলফা। এই জিনিসটার ক্ষেত্রে যেটা ব্যাখ্যা করবো যে হচ্ছে আমার তাহলে হচ্ছে কোনো একটা বস্তু দেওয়ালে আঘাত করবে হচ্ছে 2 কেজি পার কেজি মিটার পার সেকেন্ড ভরবেগে কি দেয়ালে আঘাত করলো, দেয়ালে আঘাত করার পর 45 ডিগ্রি কোণে কি আবার সেটা 2 কেজি মিটার পার সেকেন্ড বেগে কি ফেরত আসবে। সেক্ষেত্রে যদি বলা হয় যে হচ্ছে এদের রৈখিক ভরবেগ কত, সেক্ষেত্রে কি আমি এটা বের করতে পারবো এই সূত্র দিয়ে। হচ্ছে আমার যতটুকু কোণ সেটা হচ্ছে কি 45 ডিগ্রি, হচ্ছে p1 2 কেজি আর p2 হচ্ছে কি 2 কেজি মিটার পার সেকেন্ড। এইভাবে আমি রৈখিক যে ভরবেগের পরিবর্তনটা সেটা বের করতে পারবো। এরপর যেটা আসে হচ্ছে আমার ভরবেগের নিত্যতা সূত্র থেকে হচ্ছে m1 a1 হচ্ছে রৈখিক ভরবেগের ক্ষেত্রে যে হচ্ছে m1 a1 সংঘর্ষের পূর্বে m1 a1 plus m2 a2 equal to m1 plus m2 a2 অর্থাৎ মিলিত বেগের ক্ষেত্রে। এই সূত্রের ক্ষেত্রে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে পারবো। যদি এটা যদি ধরি আমি যে হচ্ছে বন্দুকের ভর বন্দুকের আদিবেগ, গুলির ভর গুলির আদিবেগ, এই ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে আমার এই ক্ষেত্রে যেটা আসে যে যদি আমি বন্দুকের ক্ষেত্রে ধরি mu প্লাস mv প্লাস হচ্ছে বন্দুকের ভর বন্দুকের আদিবেগ, গুলির ভর গুলির আদিবেগ, বন্দুকের ভর বন্দুকের শেষ বেগ, গুলির ভর গুলির শেষ বেগ। আমরা জানি যে হচ্ছে গুলি ছড়ার পূর্বে বন্দুক এবং গুলি উভয়ই স্থির অর্থাৎ 0, তাহলে এটা আমি mv প্লাস mv লিখতে পারি। এক্ষেত্রে আমি কি হচ্ছে v ইকুয়াল টু যদি বের করি হচ্ছে বন্দুকের বেগ অর্থাৎ পশ্চাৎ বেগটা যদি বের করি সেক্ষেত্রে আমার কি হচ্ছে মাইনাস m বাই n ইনটু কি স্মল ভি অর্থাৎ কি গুলির বেগ। এটা আমি যদি মাইনাস যদি না ইউজ করি সেক্ষেত্রে এটা কি হয় পশ্চাৎ বেগ হিসেবে ব্যবহার করব। ঠিক এই সূত্রটাই আমি নৌকার ক্ষেত্রে বের করতে পারি হচ্ছে নৌকা একদিকে কেউ যদি লাফ দেয় তাহলে অন্যদিকে নৌকা কতটুকু সরে যাবে, ঠিক একই সূত্র। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমার যে মিলিত বেগটা পাওয়া যাচ্ছে v, এই মিলিত বেগের সূত্র থেকে আমি আবার কোনো একটি বস্তুর ক্ষেত্রে কতটুকু উপরে উঠবে, যেমন যদি জিনিসটা যদি এরকম হয় যে কোনো একটি বুলেট থেকে গুলি ছোড়ার পর কোনো একটি বন্দুক থেকে গুলি ছোড়ার পর কোনো একটা তোপটাকে যদি লাগানো হয়, কোনো একটা তোপটাকে আঘাত করার পর এই তোপটাকে ঠিক কতটুকু উপরে উঠবে। এই ক্ষেত্রে আমরা যেটা এই সংঘর্ষের ক্ষেত্রে যে মিলিত বেগটা পাবো, এই মিলিত বেগটা কি আমার ঠিক এই বস্তুটাকে উপরে উঠতে সাহায্য করবে। সেক্ষেত্রে আমি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র থেকে আমি h ইকুয়াল টু v স্কয়ার বাই 2 এই সূত্র থেকে আমি h এর মানটা বের করে নিতে পারবো। ওকে, এরপর যেটা আসে হচ্ছে বৃত্তাকার পথে সর্বোচ্চ বিন্দুতে টান এবং সর্বনিম্ন বিন্দুতে টান। তোমরা যদি এটা যদি লক্ষ্য করি ধরলাম এটা কোনো একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে কি সর্বোচ্চ বিন্দু ধরলাম এই বিন্দুতে যদি কোনো একটি বস্তু থাকে, এই বিন্দুতে কোনো একটি বস্তুর ক্ষেত্রে টান যেটা হবে সেটা হচ্ছে কি সর্বনিম্ন। সেক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি যে এফসি, এখানে এফসি হচ্ছে কি কেন্দ্রমুখী বল, তাহলে এই কেন্দ্রমুখী বল যেটা আমরা জানি যে হচ্ছে কোনো একটি বস্তুর ক্ষেত্রে সবসময় ওজনটা কি হয় যে হচ্ছে ঠিক নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এটা আমার কি হচ্ছে এমজি অস্থির ঠিক নিচের দিকে ক্রিয়া করে। এরপর যেটা আসে যে হচ্ছে আমার কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী এই বস্তুর ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা হবে কি ঠিক বস্তুর কেন্দ্রের দিকে, বস্তুটার কেন্দ্রের দিকে অর্থাৎ কি এদিকে হচ্ছে কি আমার কেন্দ্রমুখী বল।
এবং টান, এই বৃত্তাকার পথের যেই টানটা, মানে বৃত্তাকার পথের ক্ষেত্রে যে টানটা, সেটা হচ্ছে কি আমার টান টি। তাহলে এটা যদি আমি বের করি তাহলে টি প্লাস এম জি কস থিটা, এক্ষেত্রে লেখা যায় টি প্লাস এম জি কস থিটা ইকুয়াল টু কি এফ সি। যাতে আমি বোরের ভেক্টরের যে সব সূত্র আছে সেটা থেকে এখানে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে যে টিটা পাই সেটা হচ্ছে আমার কি টি মিনিমাম এফ সি মাইনাস এম জি কস থিটা। তো এই থিটাটা হচ্ছে কি যে কোনো অবস্থানের ক্ষেত্রে, যদি আমার 0 ডিগ্রি অবস্থানে হয় তাহলে 0 ডিগ্রি, এবং যদি যে কোনো 30 ডিগ্রি অবস্থানে হয় তাহলে সেটা কি 30 ডিগ্রি অবস্থানের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যেটা পাচ্ছে যে হচ্ছে বৃত্তাকার পথে সর্বোচ্চ বিন্দুতে টানটি হচ্ছে কি সর্বনিম্ন, এবং টি মিনিমাম সেটা হচ্ছে কি এফ সি মাইনাস এম জি কস থিটা। এই ক্ষেত্রে যদি আমি বেগ বের করতে চাই, বেগ বের করার ক্ষেত্রে কি হচ্ছে আমার ভি হচ্ছে কি, ভি হচ্ছে রুট ওভার আর জি। সেক্ষেত্রে আমি বেগটা বের করতে পারি হচ্ছে আমার কি হচ্ছে এম জি স্কয়ার বাই আর মাইনাস কি এম জি। সেক্ষেত্রে থিটা হচ্ছে কি 0 ডিগ্রি অবস্থানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ভি ইকুয়াল টু কি হবে রুট ওভার আর জি। সেক্ষেত্রে যখন আমি বেগ নির্ণয় করতে যাবো সেক্ষেত্রে আমার টানটা কি 0 ধরে করা যাবে। এরপর যেটা আসে, যদি আমার বৃত্তাকার পথে যদি সর্বনিম্ন বিন্দুতে টান বের করতে হবে, সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে ধরা হচ্ছে এই বিন্দুর ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে টানের যখন বের করবো তখন সেই ক্ষেত্রে আমার কি ধরো এম জি কোস থিটা ঠিক নিচের দিকে ক্রিয়া করবে হচ্ছে কি এম জি কোস থিটা, এই বস্তুর কেন্দ্রের জন্য যেটা ক্রিয়া করবে সেটা হচ্ছে কি আমার এফ সি ঠিক বস্তুর কেন্দ্র বরাবর, এবং এই বৃত্তাকার টোটাল বস্তুর যে কেন্দ্র সেই কেন্দ্র বরাবর কি টানটা যদি ক্রিয়া করে সেক্ষেত্রে আমি কি পাই যে হচ্ছে টি ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হচ্ছে এফ সি প্লাস হচ্ছে কি এম জি কোস থিটা। এই দুইটা বলে দিয়েছি, এবং টি হচ্ছে কি বিপরীত দিক, অর্থাৎ আমার বলের যে লব্ধি সূত্র ছিল সেই সূত্র ছিল একই দিকে যে সব বল সেগুলোর লব্ধি, বিপরীত দিকে যেগুলো বল সেগুলোর লব্ধি ছিল। এক্ষেত্রে যদি আমি সর্বনিম্ন বিন্দুতে যদি বেগ বের করি সেক্ষেত্রে ভি ম্যাক্সিমাম সেটা হচ্ছে কি রুট ওভার আই আর জি। এরপর আমার যেটা আসে যে হচ্ছে আমার যে কোনো লিফটের ক্ষেত্রে যদি ধরা হয়, লিফট যদি ঊর্ধ্বগামী চলে তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে লিফটের টোটাল বল বের করতে বলা হয় সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে কি যে কোনো ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, এটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, এবং যে কোনো ঊর্ধ্বগামী বস্তুর ত্বরণ হচ্ছে কি এ। আবার যদি নিম্নগামী হয় সেই ক্ষেত্রে এফ হচ্ছে কি ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ, অর্থাৎ এইটা যেটা কি বলতেছে এটা কি আমার লব্ধি ত্বরণ হিসেবে আসতেছে। তো যেটা আমার হচ্ছে কি লব্ধি ত্বরণ, নিম্নগামী বস্তুর ক্ষেত্রে লব্ধি ত্বরণ জি মাইনাস এ, এবং ঊর্ধ্বগামী বস্তুর জন্য লব্ধি ত্বরণ হচ্ছে কি জি প্লাস এ। এরপর যেটা আসে যে হচ্ছে রকেটের ক্ষেত্রে, আমরা রকেটের ক্ষেত্রে ত্বরণ জানি এ ইকুয়াল টু 1/m dr ইনটু কি dm বাই dt। এই ক্ষেত্রে dm হচ্ছে কি রকেটের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে একদিক দিয়ে হচ্ছে কি গ্যাস নির্গমন হয় এবং অন্যদিকে কি রকেট উড়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র হিসেবে কাজ করে। তো এই dm যেটা সেটা হচ্ছে গ্যাস নির্গমন, এবং dt হচ্ছে কি ক্ষুদ্র সময়, অর্থাৎ dm বাই dt দ্বারা গ্যাস নির্গমনের হার বের করতে পারি। vr হচ্ছে কি এক্ষেত্রে vr যেটা সেটা হচ্ছে কি আমার রকেটের বেগ, এবং m যেটা সেটা হচ্ছে কি রকেটের ভর, সেক্ষেত্রে আমি কি রকেটের ত্বরণটা বের করতে পারি। থ্যাংকস টু অল। ওকে।